দেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর প্রার্থী চূড়ান্তে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরাম থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে নতুন রাষ্ট্রপতি কে হবেন। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে। পরে জানতে হবে দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমি কোনো মিটিংই হয়নি। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। একই সুর শোনা গেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যেও। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সে সিদ্ধান্ত দলের উচ্চ পর্যায় থেকেই আসবে। যে রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর সিডাপ মিলনায়তনে সাংবাদিকদের তিনি জানান, বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আগামী সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখবো, সময় হলে দেখবো। এমনি হওয়ার সুযোগ আছে কি? এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। এই রাষ্ট্রপতির কথা বলছি না, এই যেগুলো রাষ্ট্রপতির দায়িত্ব আরেকটু ভালো করে দেখবো। এখন কেন এই প্রশ্ন করছেন? আগে করলে ভালো করছেন। স্যার, সবশেষ প্রশ্ন হলো, কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সময় বলে দেবে। রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হলেও এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় অপেক্ষা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়া রাষ্ট্রপতি প্রার্থীর নাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন চায় সারা দেশের মানুষ। তিনি বলেন, অনিয়ম করতে করতে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার। সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। এ সময় 11 দলের নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার 5 বছর মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। শবনম অবনীর রিপোর্ট। সিলেট জেলা আয়োজিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জড়ো হন বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। কোন ফেসিবাদ ফিরে আসুক দেশের মানুষ আর সেটা চায় না। জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। তাদের দাবি, গণভোটে পাওয়া 70% জনসমর্থনকে উপেক্ষা বা বিকৃত করার চেষ্টা করলে তার রাজনৈতিক পরিণতি হবে অতীতের পশ্চিম পাকিস্তান কিংবা শেখ হাসিনা সরকারের মতো। জনগণ 70% মানুষ এটাকে সমর্থন করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশে আর কোন স্বৈরতন্ত্র আমরা দেখতে চাই না। যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে বিপ্লব অনিবার্য। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মাহমুদুল হক সাহেব 3 জন যদি একসাথে হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষ গণভোটের গণরায় বাস্তবায়ন দেখতে চায়। আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোন ধানাই করাই মানি না।
গণভোটের রায় বাস্তবায়ন করেই চলমান আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও জনগণ তাড়াবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। আপনাদেরকেও রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার প্রাপ্তির শীর্ষক আলোচনা সভায় একথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, এবং এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে তদন্তের বিষয়ে আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি অধিকারের সে রিপোর্ট। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতে চাই আজকের এই ফোরামে যে আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিনে আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব, এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে রংপুর বিভাগের স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। বৈঠকে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলাসহ রংপুর জেলা ও মহানগরের শীর্ষ পর্যায়ের দলীয় নেতারা অংশ নেন। সভার লক্ষ্য তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা। এই সময় তৃণমূল নেতৃবৃন্দকে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকার সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁয়ে নভ থিয়েটারের 2 দিনব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। ইতোমধ্যেই এই শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীতে নব থিয়েটারে 2 দিনব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বলেও জানান সরকার প্রধান। উপস্থিত সুধীবৃন্দ, 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। চলতি বাজেটে এই শিল্পে সব ধরনের কাঁচামালের উপর শুল্ক প্রত্যাহার করার কারণে দেশীয় উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ ও দক্ষ জনবল গড়ে তুলতে পারলে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন। নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির প্রভাব এখন সরাসরি রাজধানীর আবাসিক এলাকায়। দিনের পর দিন গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না হাজারো পরিবার। কেউ ভরে উঠে গ্যাসের অপেক্ষায়, কেউ আবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলায় রান্না করছেন বাড়তি খরচে। রামপুরা, মালিবাগ ও বনশ্রী এলাকা ঘুরে সাদিয়া হক মৌয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনোয়ার হোসেন। রান্নাঘরে হাঁড়ি পাতিল প্রস্তুত, কিন্তু চুলায় নেই আগুন। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গৃহিণী, শিশু ও বয়স্ক সদস্যরা। সেলিনা আক্তার সকালে মেয়ের স্কুলের টিফিন তৈরির জন্য বারবার চুলা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু গ্যাস না থাকায় শেষ পর্যন্ত বানাতে পারেননি কোনো খাবার। কয়েকদিন ধরেই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের পরিবারকে। বাচ্চা স্কুল থেকে এসে টাইম মতো খাওয়াতে পারি না, অনেকই প্রবলেম হইতেছে। আমরা না হয় একটু লেট করে খাই, কিন্তু বাচ্চার তো সেজন্য দেখা যায় কি আগের দিন রাতে রান্না করে রাখি, পরের দিন যখন বিকেলবেলা গ্যাস আসে তখন হয়তো গরম করে বাচ্চাকে দিতে হচ্ছে। রামপুরার বাসিন্দা ফরিদা বেগম অ্যালার্ম দিয়ে ভোর ৩টায় উঠে অপেক্ষা করেন, হয়তো কিছু সময়ের জন্য গ্যাস আসবে। অসুস্থ ছেলে সহ পরিবারের সবার জন্য কিছু খাবার রান্নার চেষ্টা করলেও টানা 2 দিন গ্যাস না থাকায় চিড়ামুড়ি খেয়েই চলছে তাদের দিন। বিকালেও থাকে না, দুপুরও থাকে না, রান্না করার জন্য না খেয়ে আমরা থাকি। ওই চিড়া খাই, আম দিয়ে রাত্রি চিড়ে দিয়ে আম দিয়ে খালাম পরশুদিন রাত্রি। আর রুটি বানানো, আমার ছেলে ডায়াবেটিস, রুটি খাতে গেলে ওই ওখান থেকে ধরে খুন্তিতে করে এরকম করে এরপরে দিয়েতে কোন রকম সেকে কাঁচা আচকাচা খাতে হয়। গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা। এতে অন্তত রান্না সম্ভব হলেও মাস শেষে বাড়তি বিদ্যুৎ বিলের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলোকে। গ্যাস না থাকে অনেক রাইতে পাক করতে হয়, রাইতে পাক করতে খাওয়ান জানি সময় মতো খাইতে পারি না আমরা। ইলেকট্রিক যেটা জ্বালাইতেছেন এরকম ঠেকা পড়ে চালাইতে হইব না, না খাইতে পারা যাব না। বিল তো মাস হতে বিল উঠে তো খাইতে হইব। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে মানুষের ভোগান্তি কমাতে সরকারের কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। তাদের প্রত্যাশা দীর্ঘদিনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরবে রান্নাঘরের চুলা। সরকারের কাছে আমার অনুরোধ, অতি শীঘ্রই যেন এর সুরাহ করে, এই গ্যাসের অবস্থা যেন ভালো হয়, সেই দাবি আমি সরকারের কাছে রাখছি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বর্তমান সরকার জুলাইয়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর একেএম শামসুল ইসলাম। দুপুরে রাওয়া ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়া যৌথ উদ্যোগে আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জুলাই আন্দোলনের ভূমিকা জাতি মনে রাখবে বলে মন্তব্য করেন তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। 2024 জুলাই উত্তাল রাজপথ, শিক্ষার্থীদের কণ্ঠে কোটা সংস্কারের দাবি। সময়ের পরিক্রমায় সেই আন্দোলন পরিণত হয় স্বৈরাচার পতনের এক দফা দাবিতে। টানা 36 দিনের আন্দোলন, সংঘর্ষ, আত্মত্যাগ আর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট আসে কাঙ্ক্ষিত বিজয়। আর সেই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন করে স্মরণ করতে আয়োজন করা হলো ফিরে দেখা জুলাই শীর্ষক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। 82 ঘন্টা আমাকে কোথায় রেখেছিল, কিভাবে রেখেছিল আমি জানি না। এ সময় জুলাই যোদ্ধাদের স্বজনরা বললেন, জুলাই শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা এদেশের মানুষ যেন ভুলে না যায়। এই শার্টে এখনো জুলাইয়ের চিহ্ন লেগে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জুলাইকে ভুলে যাবেন না। আমাদের শহীদদের যেই আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশে করতে পারি। আয়োজকদের মতে ফিরে দেখা জুলাই শুধু স্মৃতিচারণ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসকে জীবন্ত রাখার একটি প্রয়াস। আমাদের ফুল কনসেন্ট্রেশন থাকবে এই জুলাইকে নিয়ে, নট পার্সোনাল গেইন। একই সাথে জুলাই চেতনাকে ধারণ করতে না পারলে বারংবার জুলাই আন্দোলন ফিরে আসবে বলে মন্তব্য করেন তারা। আমাদের এই জুলাই, এটার যে মহিমা, এটার যে কৃতিত্ব, সেটা যদি আমরা বুকে পিঠে ধারণ করতে না পারি, জাতিতে বারবার জুলাই ফেরত আসবে। তবে জুলাইয়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর একেএম শামসুল ইসলাম। জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। জানান, সরকার মেজর সিনহা হত্যাকাণ্ড সহ সামরিক কর্মকর্তাদের গুম খুনের বিচারের রায় দ্রুত কার্যকরে নিচ্ছে যথাযথ উদ্যোগ। আমাদের সরকার এই সব বিচারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ
এবং আমরা মেজর সিনহা হত্যাকাণ্ড যত দ্রুত সম্ভব কার্যকরী করা যায় তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 6 জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। তবে বিজেপির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 55 এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের 59 বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোরা ক্যাম্প 4 জন পুরুষ ও 2 জন নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বাংলাদেশে প্রবেশের আগেই সামন্তা বিওপির টহল দলের নজরে বিষয়টি আসে। পরে টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এই ঘটনায় বিএসএফকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন খিয়ার মামুদপুর সীমান্তে সকালে 9 ভারতীয় নাগরিক নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে স্থানীয় আনসার ভিডিপি ও বিজিবিকে অবগত করলে তাৎক্ষণিক তারা প্রতিরোধ গড়ে তোলে। ফলে 9 জন মহিলা ভারতে ফেরত যেতে বাধ্য হয়, কিন্তু সেখানে আবারও বিএসএফ তাদের আটকে দেয়। এদিকে পুশিন ঠেকাতে কড়া নজরদারি বাড়িয়েছে বিজিবি। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পটিয়ার পাহাড়ি এলাকা থেকে 2 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়া এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এরপর ছাতিভাঙ্গা নামে একটি গাছ বাগানে লুকিয়ে রাখা 2টি 1নলা বন্দুক ও 2টি দেশীয় তৈরি এলএনজি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্য সহযোগীদের শনাক্তে, অস্ত্রের উৎস উদ্ঘাটন এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। দেশের অন্যতম ব্যস্ত নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহনের চলাচল এই রুটে। তবে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে খাবার ও পানীয় বিক্রির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং নিম্নমান তো রয়েছেই। রাজবাড়ীর প্রতিনিধি মমিন শেখের তথ্য ও চিত্রে প্রতিবেদন জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ত এই নৌরুটে প্রতিদিনই নানা ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের। নৌরুটের প্রতিটি ফেরির ক্যান্টিনে খাবার, কোমল পানীয় ও বিভিন্ন প্যাকেটজাত পণ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই খাবারটা নির্ধারিত কোনো মূল্য তালিকা করা নাই, মেনুতে মূল্য নাই, মেনু নাই এবং নির্ধারিত কোনো রেট করা নাই। পরিবেশ খুব একটা ভালো না, ক্যান্টিনের জিনিসপত্রের দাম অনেক বেশি। ক্রেতাদের দাবি, বাড়তি দাম নিয়ন্ত্রণে মূল্য তালিকা টাঙিয়ে সেই অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। আমাদের চাওয়াটা কি সরকারের কাছে যে অন্তত এখানকার একটা ব্রিজ হলে আমাদের এরকম অবস্থাটা দূর হয়ে যাবে। তাচ্ছে দিচ্ছে, কিন্তু আসলে তো জনগণের টাকা, পাবলিকের টাকা আসছে, সে তার একটা পানি প্রয়োজন, সে কিনতেছে। দেখেন, আমি এখানে খেতে আসছিলাম, কিন্তু দামের কারণে আমি খাইতে পারিনি। এদিকে শুধু অতিরিক্ত মূল্যই নয়, নিম্নমানের এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগও রয়েছে যাত্রীদের। ভাই, যেমন আজকে একটা লাল চাই খাইলাম, লাল চার পাতিটা দুর্গন্ধ, খাওয়া যায় না, মানসম্মত নাই। বিআইডব্লিউটিসি জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যান্টিনে একটা নির্দিষ্ট খাদ্য তালিকা, নির্দিষ্ট মূল্য প্রধান কার্যালয় কর্তৃক অনুমোদিত মূল্য তালিকা ঝুলানো থাকবে। ওই মূল্য তালিকা অনুযায়ী খাবার বিক্রি করতে হবে। কেউ যদি অতিরিক্ত টাকা নেয় মূল্য বাবদ, সেটা অন্যায় হবে, বেআইনি কার্যক্রম হবে। মূল্যের অতিরিক্ত টাকা কেউ দিবেন না। আর কোনো অভিযোগ আসলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পারের ব্যাপার তো, তাদের বলা হয়েছে, সংশ্লিষ্ট যারা তাদের সাথে কথা বলেন, বেশি দাম নিয়ে একটা কোনো অভিযোগ নাই, ভোক্তা অধিকারে অভিযোগ করতে বলেন। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি।
শিক্ষক সমাজ একটি অত্যন্ত সম্মানিত মর্যাদাপূর্ণ পেশা যা জাতি গঠনের প্রধান ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর ত্রিবার্ষিক সম্মেলন 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী। করতালির মাধ্যমে আজকের প্রধান অতিথি মহোদয়কে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নির্ধারিত প্রোগ্রাম কর্মসূচির মধ্যে আপনাদের সাথে না করতেও আমি যখন শুনলাম যে আমাদের সম্মানিত কিছু শিক্ষক শিক্ষিকা এক জায়গায় আছেন, আপনাদের সালাম দেওয়ার জন্য আমি পারছি না, কারণ সময়ও নাই আর আপনারাও আগে বলে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো।